আলহামদুলিল্লাহ মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। তুমি মনে হয় তালুকদারের ছোট পোলার বউ, শহরে ব্যবসা করে যে? জি চাচা, আমি তালুকদারের ছোট ছেলে রাজের বউ, রাজবধূ। শিখা চঞ্চল পায়ে ক্ষেতের আল পেরিয়ে মেঠো পথে উঠে যায়। তারা সবাই বিস্মিত হলেও আনন্দিত হলো শিখাকে পেয়ে। নিজেদেরকে শক্তিশালী ভাবতে শুরু করলো শিখার প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠ শুনে। একদিন রাত 12টার দিকে সুফিয়া কালো বোরখা পরে বেরিয়ে যায়, হাতে একটা বাজারের থলে। তার সঙ্গী হয় আদুরি। 3 রাস্তার মাথায় গিয়ে দাঁড়ায় সুফিয়া। আদুরি একপাশে দাঁড়িয়ে থাকে নৈশ প্রহরীর মতো, চারিদিকে শুনশান নীরবতা। পাশের ডোবা থেকে কানে ভেসে আসছে ব্যাঙের ডাক। সুফিয়া বিবি থলে হতে একটা কাস্তে বের করলো, মাটির মাঝে আধা হাত সমান গভীর করে একটা গর্ত খুললো। তার ভিতরে কিছু জিনিস রাখলো, দিয়াশলাই জ্বালিয়ে সেগুলোতে আগুন লাগিয়ে দিল। জিনিসগুলো পুড়ে যাওয়া অবধি অপেক্ষা করতে লাগলো মা মেয়ে দুজন। তারপর চোরের মতো এদিক ওদিক চেয়ে চলে গেল দুজন বাড়িতে। বেলা বয়ে যায়, দিন ফুরাতে থাকে, কিন্তু সুফিয়া বিবির মনোবাসনা অপূর্ণ রয়ে যায়। সে কারণ খুঁজে পায় না, সারাদিন খিটখিটে মেজাজের আচরণ করে সবার সঙ্গে। রাজ্যহারা রাজার মতো পাংশুটে মুখে ঘোলাটে চোখে ইতিউতি চায়। এমন এক বিকেলে শিখা তার সামনে আসে। আদুরিও ছিল পাশে। শিখা নিজে থেকেই মধুর হেসে ঠান্ডা মেজাজে বলে, এভাবে ভেঙে পড়বেন না মা। মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার অস্ত্র ওনার হাতে। উনি চায় না, তাই আপনার ইচ্ছাও সফল না হয়ে বিফলে যাচ্ছে। বিয়ের পরপরই পেঁপে পড়া দিয়ে মারতে চেয়েছেন কাউকে, হয়নি। কিছুদিন আগে মসজিদে গিয়ে তার মৃত্যু কামনা করে 5টি মোমবাতি জ্বালিয়ে দিয়ে এলেন। মোমবাতি জ্বলে গলে নিভে গেল, কিন্তু তার জীবন প্রদীপ নিভে যায়নি। কয়েকদিন আগে কাঁচা রাস্তার মোড়ে গভীর রাতে তার জন্য কবিরাজের পরা তাবিজ গেড়ে রাখলেন। পুরলেন আরও কিছু জিনিস। সে ওই পথ মারিয়ে বাইরে যায়। 7 দিন পা পড়লেই সে অক্কা পাবে। কিন্তু এর কিছুই হয়নি। কেন? কারণ রাখে আল্লাহ, মারিকে। সুফিয়া আদুরির কলিজা ধক করে উঠল, হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। তারা দুজন আতঙ্কিত চোখে শিখার দিকে চাইল। শিখা রহস্য ভরা হাসি ছড়িয়ে বলল, মনে সতেক প্রশ্ন, সতেক জিজ্ঞাসা, তাই তো? শেষবারেও কেন কার্যসিদ্ধি হলো না? আমায় কোথায় ভুল? শেষবারে নকল জিনিস পুড়িয়েছিলেন, তাহলে আসলগুলো কই গেল? এই তো, এটা আমারও প্রশ্ন, আপনাদের মা মেয়ের মতো। সত্য জানার অপেক্ষায় আমিও। আদুরি ও সুফিয়া বিভ্রান্তি নিয়ে পাথর চোখে শিখার দিকে তাকিয়ে রইল। এ যেন এক সত্যি সত্যি জ্বলন্ত অগ্নিশিখা, যে কিনা সত্য নিজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সব তছনছ করে দিতে পারে। সব। শিখা চলে যায় পুকুর পাড় ধরে। বাগানে কি কি ফল পাকড়া পড়ে আছে দেখতে হবে। কুড়ানো ফল খেতে তার বেশ মজা লাগে, পুরনো অভ্যাস। যখন 3 বেলা খেতে পারতো না শিখা, দারিদ্রতায় ক্লিষ্ট হয়ে, তখন সে ভোর হলে অন্যের ফলন্ত গাছের নিচে চলে যেত। বাদুর খেতে গেলে যে ফলগুলো মাটিতে পড়ে যেত, সেই বাদুরের এমন আধ খাওয়া পাকা পেয়ারা, পাকা গাব, পাকা ডেউয়া, পাকা আম সে কুড়িয়ে নিত। ফ্রকের নিচের অংশ তুলে ধরে ধুয়ে কেটে খেয়ে পেট ফোড়াতো। শিখা কিছু ফল কুড়িয়ে নিয়ে চলে এলো। সুফিয়া বিবি নিজ কক্ষে চলে গেলেন। পানের বাটা নিয়ে বসলেন। আস্ত এক মশলাদার পানের খিলি বানিয়ে মুখে পুরে দিলেন। তার মাথার ভিতর যেন মৌমাছির ঝাঁক হুল ফুটাচ্ছে। পান না চিবোতে পারলে মাথাটা ছিঁড়েই যাবে এখন, ভাবছে শিখাকে নিয়ে। সংসারে এই কি আগুন নিয়ে এলো তার স্বামী ও ছেলে। এই আগুনের হলকায় তার ভালো থাকার দিন বুঝি ফুরিয়ে গেল। কলেজ শেষে শিখা ও কুসুম মাঠে পায়চারি করার মতো হাঁটতে লাগলো। শিখা কুসুমকে বলল, তাদের সিদ্ধান্ত কি আগেরটাই? হ্যাঁ রে সই, সীমান্তরে ছাড়া বেঁচে থাকা কঠিন। প্রেমে পড়লে টের পেতি এ জ্বালা কি জ্বালা। জ্বালা মালা হয়ে যাবে সময় হলেই। তোর মন খারাপ মনে হচ্ছে? হ্যাঁ, আমার বিয়ের জন্য প্রস্তাব আসতেছে নানান দিক হতে। সীমান্তকে নাকি তার পরিবার বিদেশ পাঠিয়ে দিতে যাচ্ছে, কিন্তু সে যাবে না। তারা তো মেনে নিবে না কিছুতেই। আমরা লুকিয়ে বিয়ে করে ফেলবো আমার 18 বছর পূর্ণ হলে এবং আইএ ফাইনাল শেষ হলেই। কিন্তু অশান্তির আখড়া শুরু হয়ে যাবে, তাই চিন্তায় অস্থির। বাহ, প্ল্যান একেবারে 100-তে 100 পাক্কা করে রাখছিস দেখি। তারপর? তারপর আর কি সখী, আমরা দুজন দুজনার মাঝে মিলে রব সকল জ্বালা যন্ত্রণা হজম করেও। আচ্ছা আচ্ছা, এই কাহিনী? খিলখিলিয়ে হেসে বলল শিখা। তুই আস আমার বাড়ি, আমি যাব তোর বাড়ি, যতই হোক মান অভিমান, 2 সখীতে নেব না আরি। আহ্লাদি ঢঙে শিখার গাল টিপে বলল কুসুম। আমি আমার চেয়ে তোকে নিয়ে চিন্তা করছি কুসুম।
তুই আমার দজ্জাল ফুপু শাশুড়ির ধকল সামলাতে পারবি তো? ধকল কি আমার একলার উপরে আসবে? আগের মতো তোর উপরেও সেই আজ যাবে। আমি এসব পোহাতে পোহাতে পাথর হয়ে গিয়েছি। আমাকে গুড়িয়ে দেয়া অসম্ভব, দুঃসাধ্য। আলাপ শেষে শিখা ও কুসুম কলেজের মাঠ পেরিয়ে চলে যায় দুজন দুজনের গন্তব্যের দিকে। একদিন শিখা কলেজে যাওয়ার সময় মনসুরদের বাড়ি গেল। তারা আশ্চর্য হয়ে যায় তালুকদারের পুত্রবধূর দর্শন পেয়ে। আপ্যায়নে ব্যতিব্যস্ত হয়ে উঠল সবাই। শিখা সেই 20 শতক জমির বিষয়ে ভালো করে জেনে নেয় তাদের থেকে। তারা দলিল বের করে শিখাকে দেখায়। দলিলের অস্পষ্ট পেঁচানো শব্দগুলো কোনো মতে পড়ে শিখা তাদের জিজ্ঞাসা করল, ক্রয় সূত্রে মালিক আব্দুল মোবারক, তিনি আপনার দাদা? হ, আমার দাদা। তাহলে কিভাবে আমার ভাসুরেরা এটা দখল নিল? কেনই বা নিল? তাদের এমনিতেই অঢেল সম্পত্তি। মনসুর ব্যথিত গলায় বলল, আমার দাদা মৃত। আমাকে পারিবারিক কোনো একটা কারণে আমার আব্বার মাথায় সামান্য ত্রুটি ছিল। কখন কি বলে কি করে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এইটা আবার বাইরের মানুষ জানতো না। তোমার চাচা শ্বশুর আমার আব্বারে একদিন বাজারের নাস্তা চাবিরি খাওয়াইয়া ফুসলাইয়া টিপসই নিয়া 20 শতক জমিনের মালিকানা আদায় করে। বিনিময়ে আমাদেরকে অল্প কিছু টাকা। তিনি তার ঘরেও বাইরে সবাইরে জানাইছে আব্বা বিক্রি করছে আমাদের মতামত নিয়া, আর তিনি খরিদ করছে উপযুক্ত দাম। সবাই হের কথাই বিশ্বাস করলো। তারপর হতে সেই জমিনের দায়িত্ব নেয় তোমার 2 ভাসুর। প্রতি বছর ধানের মৌসুমে 20 শতক থাইকা প্রায় 20 মণ ইরি দেন তারা গুলাই তুলে। হেমন্তের ঋতুতে আউশ আমন ফলায়। আব্বাই তো কিছু বুঝতো না, সেই টাকা পাইয়া মেলা খুশি। আমরা প্রতিবাদ করেও কোনো কুল পাইনি। চেয়ারম্যান মেম্বার সাহেবরেও জানাইলাম। তারা আমাদের কথা আমলে নিল না, বিশ্বাসও করলো না। উল্টা কইল, তালুকদাররা ফকির, তোর বাপরে ফুসলাইয়া জমি নিব। তোর বাপে বিক্রি করছে, তিনি কিনছে, হিসাব খতম। আপনার আব্বা সবাইকে বললেই তো হয়। টাকা কত দিল, কিভাবে সেই পরিস্থিতি তৈরি করলো ছোট তালুকদার? আমার আব্বায় নাই এখন। তারপর হইতেই আব্বা নিখোঁজ। মাথা খারাপ যে, তাই কোথায় গেছে কে যত খুঁজলাম আর পাইলাম না। আব্বাই থাকলে এত বছরে হয়তো একটা সুরাহা হইতো। দুঃখের শ্বাস ছেড়ে বলল মনসুর। নিখোঁজ? অবাক কণ্ঠে উচ্চারণ করল শিখা। হ্যাঁ মা। কত বছর ধরে নিখোঁজ উনি? বছর 3.5 হইব। খুব বেশি সময় গড়ায়নি। থানায় জানিয়েছেন? মানে নিখোঁজের জন্য জিডি বা সাধারণ ডায়েরি কিংবা কোনো উকিলের শরণাপন্ন হয়েছেন? থানায় গেছিলাম মা। পুলিশে আমা করে খেদাইয়া হুমকি দামকি দিয়া বাগাইয়া দিছে। জিডি করে নাই। আমরা নিরীহ মানুষ, আর কি করতে পারি? তাই চুপ হইয়া গেছি, মনে কষ্ট নিয়াও। আপনার বাবার নাম? বয়স কত হবে বর্তমানে? আমি তো বাপের পহেলা পোলা। আমার বাপে আবার অল্প বয়সে বিয়া করছে। সেই হিসেবে 75-এর বেশি হইব মনে হয়। আব্বার নাম আসগর আলী। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালাম। তবে এই বছর থেকে আপনাদের জমি ফিরে পাওয়া পর্যন্ত আপনারা আর কোনো হাতাহাতিতে যাবেন না আমার ভাসুরদের সঙ্গে। বুঝতে দেবেন আপনারা মেনে নিয়েছেন যে এটা তাদের কেনা জমি, এবং আপনারা বুঝতে পেরে চুপ হয়ে গিয়েছেন। শিখার কথা শুনে তাদের ঘরে জড়ো হওয়া মানুষ একে অপরের দৃষ্টি বিনিময় করল। মনসুর বলল, কি কও মা, চুপ থাকমু? চাচা সবুরে মেওয়া ফলে, জানেন তো? অপেক্ষার ফল সুমিষ্ট হয়। মনে রাখবেন। আমি আসি, প্রয়োজন হলে আবার আসবো আপনাদের বাড়ি। তবে আমার আশা আপনাদের সঙ্গে যোগাযোগ, এই সব কিছু পুরোপুরি গোপন রাখবেন জমির অধিকার ফিরে পেলে। না মা, কাউরে কমু না। এই কাউরে কইবি না কেউ। তুমি ক্ষেতের আইল দইরা রাস্তায় উঠা যাইতে পারবা, কেউ দেখবো না। শিখা সামান্য নাস্তা মুখে দেয় তাদের অনুরোধ রক্ষাতে এবং সালাম দিয়ে মাথায় ওড়না টেনে তাদের ঘর হতে বেরিয়ে যায়। যেতে যেতে শিখা চিন্তা করে বিষয়টা নিয়ে। নিজে নিজে বিবিধ যুক্তি খণ্ডন করতে থাকে মনসুরের বাবাকে নিয়ে। মাথা খেলায় তার। কেন জানি তার মনে হচ্ছে
আসগর আলী নিখোঁজের পিছনে ছোট তালুকদার কিংবা খালেদ আসলামের হাত রয়েছে। কেননা যেই লোক স্ত্রীকে তালাক দিতে পারে একমাত্র ছেলেকে ত্যায্য করার কথা বলতে পারে, গভীর রাতে ভাতিজা বউয়ের শরীরে হাত দিতে পারে কামুকতার উদ্দেশ্যে, তার মতো অসৎ স্বার্থান্বেষী লোক দ্বারা যে কোনো নিকৃষ্ট কাজ করা সম্ভব, খুব সম্ভব। শিখা আসগর আলীর সন্ধান বের করতে হয়তো পারবে না, কিন্তু তাদের জমি ফিরিয়ে দিতে পারবে। তার জন্য সে লড়বে। আইন আদালত কোর্ট কাছারি কিছুই বাকি রাখবে না সে। অন্যায়ভাবে কারো হক মেরে খেতে দেওয়া হবে না তালুকদার বংশের একজন ব্যক্তিকেও। পবিত্র কোরআনে বারবার নির্দেশনা প্রদান করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের কাছে পেশ করো না। সূরা আল বাকারা আয়াত 188। সেদিন কলেজে অর্থনীতি স্যার আসেনি বলে লাস্ট ক্লাস হয়নি। কলেজ ছুটি হয়ে গেল। নির্ধারিত সময়ের আগে বাড়িতে চলে যায় শিখা। কাচারি ঘরের সামনে জ্যোৎস্না কাজ করছে। সে দুহাতে খড়ের স্তূপ থেকে টেনে টেনে খড় নিচ্ছে ও গুনগুন করে গান গাইছে। প্রাণ সখী রে ওই শোন কদম তলে বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি কইলা দিমু তারে আয়না দে প্রাণ সখী রে। শিখার চরণ গতি মন্থর হয়ে যায় নিজের অজান্তেই। জ্যোৎস্নার বেসুরো গলায় সারা জাগানো বহুল জনপ্রিয় গানটি শুনে সে আনমনা হয়ে যায় ক্ষণিকের তরে। যেই গানের গীতিকার ও সুরকার তার প্রাণের কবি, প্রিয় কবি, মাটির কবি, পল্লী কবি জসিমউদ্দিন। এই কবির সঙ্গে শিখার পরিচয় ঘটে ছোটবেলাতেই, যখন মাটিতে বিছানো বেতের পাটিতে বসে সে ঢুলে ঢুলে মুখস্থ করত মামার বাড়ি শিরোনামে তার মিষ্টি একটা ছড়া। তারপর ষষ্ঠ শ্রেণীতে পায় আসমানি কবিতা। এভাবে পায় পল্লী জননী ও কবির অমূল্য মহৎ সৃষ্টি কবর কবিতাখানি। যে কবিতা পাঠ বা আবৃত্তি করতে গেলে শিখার দুচোখ জলে ভরে যায় বর্ষার ভরা বিলের ন্যায়। বুকের ভিতর তৈরি হয় বিরান ভূমি। শিখা বেদনার্ত স্বরে বলে ওঠে, হায় কবি, একবার যদি আপনার পদধূলি নেয়ার সৌভাগ্য এই আমার হতো। শিখার উপস্থিতি টের পেতে জ্যোৎস্না গান বন্ধ করে দেয়। চিনিগুড়া হাসি হাসতে থাকে লাজুক ভঙ্গিমায়। জ্যোৎস্না, গান বন্ধ করলি কেন? ভালোই তো লাগছে শুনতে, মনে খুব ফুর্তি মনে হচ্ছে। বিয়ে ঠিক হয়েছে? জ্যোৎস্নার হাসির গতি পায়। উড়ে আসার মতো করে শিখার নিকটে চলে আসে। চঞ্চল চোখে এদিক ওদিক চায়, গোল গোল চোখে উচ্ছ্বাস মাখা সুরে শিখাকে বলে, ভাবি জান গো, আপনার আল্লাহর কিরা লাগে, কাউরে কইেন না। মায় মানা করছে। আপনি আসলেই বেশি বুদ্ধিমতী। আমার তো ইয়ে ঠিক হয়েছে সামনের মাসে। দোলা ভ্যাবি ট্যাক্সির ড্রাইভার। নাম নিমুনা ওনার, গুণা হইব। আপনার কপাল ভাবি যান। ড্রাইভার দুলারেই মনে মনে বিচাইতাছিলাম, তার গাড়িতে কইরা যেইখানে মন চাইব সেইখানে চলে যাইতে পারমু। আপনারে কলেজে পৌঁছাই দিতে কুমু উনারে। জ্যোৎস্নার আপ্লুত মুখাবয়বের দিকে শিখা এক দৃষ্টিতে চেয়ে থাকে। হেসে বলল, আলহামদুলিল্লাহ, শুভ বিবাহ মোবারকবাদ। আমি কালকেই বলবো না, কিন্তু তুই আমাকে বললি কেন? খালা মানা করে দেওয়ার পরেও মায়ের আদেশ অমান্য করা উচিত হয়নি জ্যোৎস্না। থাকতে পারি না গো ভাবি, মুখ ফসকা বাইর হইয়া গেছে। বিয়া বউনের খুব শখ আমার। আপনি আর রাজভাইয়ের মিলামিশা দেখলে লোভ আরো বাইরে যায়। আপনারা দেখলে খালি তাকাই থাকতে মন চায়। দিন দিন আপনার রূপটা টপটপাইয়া পড়তাছে। হয়েছে, কাজ কর এবার। ঘর আগেরগুলো শেষ। ওই দিন বেশি রান্ধন হইল না, শাইসা ভাবির বাপের বাড়ির মেহমান আইলো যে। ও, বুঝলাম। আদুরির প্রচণ্ড মন খারাপ। পুকুর ঘাটে বসে বসে রানীর সঙ্গে নিজের উচ্ছিষ্ট জীবন নিয়ে নানান কথা বলছে। তারপর দুজনে একসঙ্গে কথা বলতে বলতে রসুই ঘরে ঢুকলো। তাদের কথা চলমান। এমত অবস্থায় শিখা ঘরে চলে যায়। তার রুমের টেবিলে বই খাতা রেখে পেছনে উঠানে গেল। আলসেমি করে পুকুর ঘাটে গেল না। নলকূপের নিচে থাকা একটা টিনের বালতির জমা পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিল পানির ঝাপটা মেরে। পায়ের তালুতে গরম লাগছে বলে স্যান্ডেল জোড়া মাটির ঢেলার উপরে রাখলো। খালি পায়ে রসুই ঘরের দিকে এগিয়ে গেল ভাত খাওয়ার জন্যে। রোয়াকে পা রাখতে ভিতর হতে রানী ও আদুরি স্বল্প আওয়াজে কথোপকথন শুনতে পেল। শিখা পা থামিয়ে নিল। নিঃশব্দে দাঁড়িয়ে শুনতে লাগলো। ওই বেটারা শিখাকে যদি রাস্তায় না দেখতে পাইতো তাহলে
ঠিকই তোরে বউ কইরা নিত। মাঝে মাঝে ক্ষুদারে প্রশ্ন করতে মন চায় আমার। কাউরে তিনি ভাসাইয়া দেন আর কাউরে কিছুই দেন না। ওনার হিসাবটাই বেহিসাব ঠেকে আমার কাছে। দেখ সুমনার 2টা বাচ্চা আর আমার একটাও নাই। দরকার তোর বিয়ার, মানুষে পছন্দ করে হ্যারে। আদুরি হা পিত্তেশ গলায় বলল। কই মাছের প্রাণ মরল না? শিখা বুকে হাত দিয়ে আটকে উঠে চুপ থাকে বাকি কথা শোনার। তাইলে তুই ভর্তায় বিষ দিলি? কই পাইলি? ইচ্ছা থাকলে উপায় মেলে ভাবি, বলল আদুরি। অহন বাইচা থাকলেও আর লাভ নাই, আমার পথের পথিক বানাইয়া দিছি। বিষাক্ত স্বরে বলল রানী। তার মানে আমার মতো একই কাজ তুমিও করলা? কিন্তু কি করলা ঠিক বুঝলাম না। আদুরির মতো শিখাও বুঝতে পারল না রানীর কথার মানে, কিন্তু বড়সড় কোনো ক্ষতির সম্মুখীন করে দিয়েছে তাকে। এতটুকু বুঝতে শিখার কোনো অসুবিধা হলো না। শিখা জমে গেল বরফখণ্ডের ন্যায়, থরথর করে কাঁপতে লাগলো অসতিপীর বৃদ্ধার মতো। রানী জবাব দেওয়ার সময় পেল না আদুরির। বাইরে থেকে তার ডাক পড়ল। শিখা চটজলদি করে সরে গেল রোয়াক হতে। আদুরি ও রানী বেরিয়ে গেল রসুইঘর হতে। শিখা অচল পায়ে রসুইঘরে প্রবেশ করলো। কাঠের জল চৌকিটা টেনে বসলো। 2 হাত দিয়ে কপালের দুপাশ চেপে ধরল। ঝিম মেরে বসে রইল কিয়ৎক্ষণ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তাকে খেতে হবে বাঁচতে হলে। সে ভাত খেয়ে নিল চরম উৎকণ্ঠা নিয়ে। জড়ানো পায়ে রুমে চলে গেল। অস্থির লাগছে তার, ভেবে পাচ্ছে না রানী কি ক্ষতি করলো তার। রানী তো বন্ধা নয়, কিছুদিন আগেও তো রানী দেবর দ্বারা প্রেগনেন্ট হলো। তাহলে তার পথের পথিক কিভাবে বানালো শিখাকে? উত্তর খুঁজে পায় না শিখা। তার কোমল চিত্তে বৈশাখী তুফান শুরু হলো। সেই তুফানের উন্মাতাল ঝাপটা ভাঙচুর করে দিচ্ছে তার হৃদয়ের আনাজ কানাজ। অশান্তির অনলে সে ছাই হয়ে যাচ্ছে। কি মহা সর্বনাশ করলো রানী তার। শিখা উঠে গিয়ে তার ভরসার মানুষ মতির মাকে খুঁজতে বের হলো। তিনি আম গাছের কিছু কাঁচা ডাল হাতে দা দিয়ে আম পাতা ছাড়িয়ে নিচ্ছেন। শিখা চুপি চুপি চাপা সরে রানী ও আদুরির বলা কথাগুলো বলল তাকে। রানীর শেষ কথার মানে জিজ্ঞাসা করলো। মতির মায়ের হাত থেকে ছিটকে দাখানি মাটিতে পড়ে গেল। হাতের ডালটিও তিনি মাটিতে ঠাস করে ফেলে দিলেন। শিখার দিকে অদ্ভুত চোখে চেয়ে আতঙ্কিত গলায় বললেন, হায় আল্লাহ গো, কাম সারছে। কলোটা কি বান্দির মাইয়া? আমি বহুত পুরানা হইল এই ঘরের কামের বেটি, তাই সকল সময় চুপ থাহি। কিন্তু যা ঘটতাছে রটতাছে তার ব্যাপার কিছুই আমি দেখতাছি শুনতাছি। কি করুম জবান নাই আমার। হুনো মা, তুমি কাইলই কলেজে যাওনের কালে রাজবাবাজিরে টেলিফোন কইরা জানাইও। আমারে যেমনে যা কইলা ঠিক তেমনি রাজেরও কইবা। হইয়াই যাক এবার খুনাখুনি। তালুকদার গরিমার ভিটা ভাইসা যাক রক্তের পন্থায়। দরকার হলে এই বাড়ি সাইরা বনবাসে চইলা যাব। তবু এসব অনাচার জুলুম আর সহ্য করুম না। সকল কিছু সাক্ষী দিমু। তুমি তাগরে বুঝতে দিও না তুমি যে তাগো কথা হই নাই গেছ। শিখা ভয়ানকভাবে ঘাবড়ে যায় মতির মায়ের অভিব্যক্তি উত্তেজনাকর কথাগুলো শুনে। সে হতভম্ব গলায় জানতে চায়। ওনাকে অবশ্যই জানাবো কাল। আপনাদের তাদেরকেও কিছু জিজ্ঞেস করব না। কিন্তু কি হয়েছে খালা, আমাকে বলেন। আর আপনার কোনো সাক্ষী দিতে হবে না, কোথাও যেতে হবে না আপনার। এই পরিবারে আমার অর্ধেক শক্তি আপনি। আমার শ্বশুর ও ছোট চাচি। আপনাদের সততা, নীতিপরায়ণতা, নিরপেক্ষ বিচার, মিথ্যার সঙ্গে আপোষ না করা আমার ভেতরে অঢেল প্রাণ শক্তি যোগায়। আর বাকিটা উনি ও জুবাইয়ের ভাই। তাই আমি চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি এই সংসারের একজন হয়ে থাকেন। অন্তত আমার জন্য আমার পাশে থাকেন। আপনিই তো বললেন জ্যোৎস্নার মতো আমি আপনার আরেক মেয়ে। শিক্ষার অধিকার সুলভ যৌক্তিক কথায় আটকে যায় মতির মা। শুধু বিজ্ঞান ন্যায় উত্তর দেয় শিক্ষার জিজ্ঞাসার। আমি পিরাউলিয়া না, সঠিক কইরা কইতে পারুম না। এত বড় বিষয় আন্দাজ কইরা কন ঠিক হইব না। মনে হয় তার মতন বিধবা কইরা দিব তোমারে না, মনে হয় এইটাই হইব না। রাস্তার স্থানে সহি সালামতি আছে, তাহলে কি হইতে পারে? ইয়া মাবুদ, তুমি রহম করো, এই মাইয়াটার উপরে রহম করো। শিখা বুকে হাত দিয়ে মাগো বলে মৃদু আর্তচিৎকার দিল। মাটির উপর বসে পড়ল ভিখারির মতো, কাইকুই করতে লাগলো। মতির মা শিখাকে সাহস দিল, কঠোরভাবে বলল, এভাবে ভাঙ্গা পড়লে হগলে আরো গুড়াইয়া দেওয়ার সুযোগ পাইব। উইঠা যাও শক্ত গাছের মতো সোজা হইয়া। খারাও মাইয়া, নিজের কক্ষে চলে যাও। মাথা খাটায় বুদ্ধি বাইর করো, কেমনে
কারে শায়েস্তা করবা? তোমার উপরে জুলুমকারী গো। শিখা সজনে গাছ পেঁচিয়ে ধরে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। সমস্ত শরীর অসাড় হয়ে আসছে তার, প্যারালাইজড রোগীর ন্যায়। রুমের ভিতর নিজের উজ্জীবিত সুস্থ পা দুটোকে টেনে নিল, বুড়ো মানুষের মতো করে দরজা চাপিয়ে দিল। ধরাম করে বিছানায় উপুর হয়ে পড়ল। সেই রাতে শিখা নৈশভোজ ছাড়ল না। অভুক্ত অবস্থায় বিনিদ্র রজনী পার করলো। শিখার মানসিক বিপর্যয় তাকে বিছানায় ফেলে দিল। সে বের হতে পারছে না, কলেজেও যাওয়া হচ্ছে না। রাজকে চিঠি লিখেও কাজ নেই। চিঠি পেতে তার 4-5 দিন লেগে যাবে। তার চেয়ে যেদিন কলেজে যাবে সেদিনই জানাবে। বাকি হিসাব তো সেই নিবে, রানীও আদুরির থেকে। 2 দিন পর শিখা কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো বিষণ্ণ মনে। বাজারে গেল ফোন ফ্যাক্সের দোকানে। রাজকে টেলিফোন করলো। রাজ রিসিভার কানে তুলেই, হ্যালো, হাউ আর ইউ? নওশাদ স্পিকিং। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শিখা। আকস্মিক শিখার মোলায়েম স্বর রাজের কর্ণগোচর হতেই সে ভিমড়ি খেলো, গাড়ির ব্রেক ফেলের মতো। ও মাই বাটারফ্লাই, কেমন আছো তুমি? ভালো নেই, খুব খারাপ। নিস্তেজ গলায় উত্তর দিল শিখা। কেন, তোমার দূরে থাকা ভরিণটার কথা মনে পড়লো বুঝি? আমি তো চাইলেও আসতে পারি, কিন্তু তোমার স্টাইলের কথা ভেবে যাচ্ছি না। শিক্ষা জীবনের সব থেকে হার্ড হলে ইন্টারমিডিয়েট। এদিকে যেমন চ্যাপ্টার বেশি, অপরদিকে পড়াও ঠিক কঠিন, এবং টাইম ডিউরেশনও কম, বুঝলে? ফ্যাক্সের দোকানে মানুষের আনাগোনা। একটু পরপর দোকানের স্টাফ যুবক ছেলেটা ঘুরে ফিরে শিখার সামনে আসছে। সুন্দরের আকর্ষণ চুম্বকের মতো, সেজন্যই হয়তো সে আসছে। লুকোচুরি না করে সে সরাসরি শিখার মুখের দিকে ড্যাব ড্যাব চোখে তাকাচ্ছে। শিখার বেশ অস্বস্তি হচ্ছে। ঘরের এত ইন্টারনাল বিষয় লোকাল প্রেসে বলা সমীচীন হবে না। তাই শিখা ক্লান্ত স্বরে সংকেত দিয়ে রাজকে বলল, এখানে সব বলতে পারছি না, আমি মানসিকভাবে বিধ্বস্ত। আপনি জরুরিভাবে বাড়ি আসুন, নয়তো কোনো অঘটন ঘটলে আমাকে দোষারোপ করতে পারবেন না। বিচক্ষণ রাজ উপলব্ধি করতে পারল বিষ মিশানোকারীকে। শিখা মনে হয় শনাক্ত করতে পেরেছে। রাজ উন্মাদের মতো হয়ে গেল শিখার প্রতিক্রিয়া অনুভব করতে পেরে। উতলা কণ্ঠে বলল, প্লিজ শিখা, উল্টোপাল্টা কিছু করিও না। আমি আসছি, তুমি কলেজে যাও, নিজের যত্ন নিও, টাইমলি খেয়ে নিও। শিখা নিরুত্তর। রাজকে কিছু বলল না, আর খট করে রিসিভার রেখে দিল। ফোনের বিল মিটিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। রাজ ভীষণ মর্মাহত হলো, তবুও শিখাকে ভুল বুঝলো না, বরং গোপনে আওড়ালো, আহা আমার গায়ের বোধ, এই দুর্ভাগ্য জীবনে এসে তুমি নিজেও কত দুর্গতি পোহাচ্ছ। ক্ষমা করো আমায়, ক্ষমা করো। এই শহরে এনে তোমাকে এক সাম্রাজ্যের সম্রাঙ্গিনী বানিয়ে সুখী করব আমি। তারপরে রাতে রাজ বাড়ি চলে আসলো। জুবাইয়ের ঘরের লোহার গেটের তালা খুলে দিল। রাজ কাউকে ডেকে তুলল না। সে ভিনদেশি রাজকুমারের মতো ঘুমন্ত শিখার রুমের বদ্ধ দরজার উপরে হাত বুলিয়ে দোতলায় চলে গেল নিজ কক্ষে। হাট করে দরজা খুলল, ঘুমিয়ে পড়ল সঙ্গীহীন শূন্য বিছানায়। রাত সকালে নিচে নেমে এলো। তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল ঘরের সবাই। খুশি হলো মতির মাও শিখা। সে শিখার রুমে প্রবেশ করলো। ভিতর হতে দরজা চিটকিনি লাগিয়ে দিল ও কপাটে ঠ্যাস মেরে দাঁড়ালো। দুবাহু মেলে ধরে তার অপসরা বধূকে চোখের পাতার ইশারায় আহ্বান করলো বাহুবন্দী হওয়ার জন্যে। শিখা ঠায় বসে আছে, এক চুলো নড়ল না। রাজ দুঃখ পেল মনে, তবুও খাটে গিয়ে বালিশে হেলান দিয়ে বসলো শিখার পাশ ঘেঁষে। শিখাকে টেনে বুকে জড়িয়ে নিল সোনালু লতার ন্যায়। শিখার মসৃণ কোমরে হাত রেখে কপালে গালে ঘাড়ে কয়েকটা উষ্ণ চুমু খেলো শিখা। নিষ্প্রব নিস্পন্দ জড়বস্তুর ন্যায় মাথা এলিয়ে রাজের কৃষ্ণকায় লোমশ বুকে পড়ে রইল। রাজের স্পর্শ তাকে পুলকিত করল না, শিহরিত করল না। রাজ উপলব্ধি করতে পারল সে ভারী, অথচ নরম গলায় শিখার চিবুক উঁচিয়ে ধরে জিজ্ঞাসা করল, আমার কি অপরাধ? আমাকে কেন কষ্ট দিচ্ছ? গত বছর রিসিভার রেখে দিলে আমাকে না বলে, এখন ডাকলাম উঠলে না, এসে আদর করলাম, কিন্তু তুমি নির্জীব, নো সেন্স। অথচ তুমি জানো আমি তোমাকে উজাড় করে কতটা চাই। বাদ দাও, কেন জরুরি তোলো বাড়ি আসার জন্য বলো? নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না। আমি অন্যজন? শেখা, কি বলছো এসব? এটা একটা উদাহরণ দিয়েছি মাত্র। আমার ভেতরটা প্রায় মৃত আজ। আপনার সুবিধা মতে ঘরের সবাইকে এক করেন আমার হয়ে। সবার সামনে আমি বিষ মিশ্রিত কারীদেরকে মুখোশ উন্মোচন করতে চাই। বিপন্ন মুখে পড়ল শিখা। বহু বচন, তার মানে একজন নয়, তারা কারা? চোখ কপালে তুলে বলল রাজ, একজন নয়, কারা একটু চিন্তা করলে আপনি বের করতে পারবেন। আমি কলেজে যাব কিছুক্ষণ পরে। আঙ্কেল কোচিং আছে ক্লাস শুরু হওয়ার আগে, তাই সন্ধ্যার পর হলে ভালো হয়। রাজ বিছানা থেকে মেঝেতে নেমে গেল, হাঁটু গেড়ে বসলো। শিখার দু পায়ের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। আরক্ত চোখে মিনতি স্বরে বলল, প্রাণ থাকতে প্রিয় মোরে রেখো না গো দূরে, এই প্রণতি করি আমি তোমার চরণে। কি করছেন? মুখ সরান পায়ের ওপর থেকে। আমি একটি ন্যানো সেকেন্ডের জন্য আপনাকে দূরে রাখিনি।
আর রাখবো না। আজ মোনাজাতে 2 অক্ষরের রাজ নামক নামটাকে স্মরণ করে তার সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করি। রাজ উঠে দাঁড়ালো। শিখার উজ্জ্বল মুখখানিতে অপলক চোখে চেয়ে রইল। কিছু না বলে রুম থেকে প্রস্থান নিল। বৈঠকখানায় সবাই উপস্থিত রয়েছে, জুবায়ের সহ। রাত সকালে জুবায়েরকে বলে রেখেছে দোকান থেকে সন্ধ্যার পর যেন বাড়িতে চলে আসে। রানী দিনে কয়েকবার ভেবেছে বাবার বাড়ি কিংবা অন্যত্র চলে যাবে কোনো অজুহাত দেখিয়ে। রাজ অসময়ে বাড়িতে আসা মানেই ভূমিকম্প। কিন্তু কাহিনীটা কি সেটা কল্পনা করতে ব্যর্থ হলো রানী, তবুও গেল না। এই ভেবে এতে তার অপরাধ আরও প্রকট হয়ে ধরা দিবে সবার কাছে। রানী ও আদুরির সেদিনের বলা কথাগুলো সবাইকে জানালো শিখা স্পষ্ট ভাষায়। শুনে সবার মুখাকৃতি বিবর্ণ হয়ে গেল। সুফিয়া মাথা হেট করে বসে রইল। এমনিতেই সেদিনের পর হতে সে নুইয়ে পড়েছে, রোদে পড়া পুয়ের লতার মতো। সে ভেবেছে তার কথা শিখা কয়েকদিন আগে তাকে যা বলল তা যদি এখন সবার সামনে প্রকাশ্যে বলে দেয়, তাহলে পরিবারের অন্যদের কাছে তার সম্মান ও গুরুত্ব একেবারেই বিনষ্ট হয়ে যাবে। কেননা তার এই সব কিছু ঘরের সবাই জানে না। তিনি মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন, বড় খতমের দোয়া পাঠ করতে লাগলেন। রানী ও আদুরির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ভয়ে রুহ বেরিয়ে আসার উপক্রম। তালুকদার উঠে গিয়ে হাতের লাঠিটা দিয়ে আদুরিকে বেদম প্রহার করতে লাগলেন। রাজ বড় বড় পা ফেলে বিদ্যুৎ গতিতে উপরে চলে গেল। মিনিট না হতেই নিচে নেমে এলো। রাজের হাতে বড় একটা ধারালো চাকু। সে বন্য পশুর ন্যায় রানীকে হ্যাচকা টানে মেঝেতে ফেলে দিল। রানীর গলায় তার পায়ের চামড়া স্যান্ডেল দিয়ে পাড়া দিল। হাতের ছুরিটা রানীর গলার নিচে মাঝ বরাবর খাড়াখাড়িভাবে ধরল। সুফিয়া, আমেনা, সুমনা, ডলিসহ অন্যরা রাজকে কিছু বলতে গিয়েও থামতে হলো। রাজ দানবীয় গলায় বলে উঠল, খবরদার বলছি, কারো কোনো কথা শুনতে আগ্রহী আমি। রানী কথা বলতে পারছে না। 2 হাত দিয়ে অন্ধের মতো রাজের 2 পা হাতড়ে ধরে প্রাণ ভিক্ষা চাইল। পারলে শিখার পা চাটে তখন সে নিজেকে বাঁচানোর জন্যে। প্রাণ ভিক্ষা পাবি, সত্যিটা স্বীকার কর, কোনো লুকাচুরি না করে। কেন সেদিন বললি শিখে বেশি লাভ নেই, তোর পথের প্রতীক করে দিলি। রাজ নিজের পা ও ছুরি সরিয়ে নিল রানীর গলা হতে। রানী কোকাতে কোকাতে বলল, শিখা যদি তাকে হুমকি না দিত বাচ্চার বিষয়ে, তাহলে সে খালেদকে ম্যানেজ করতে পারত। সেও একটা সন্তান পেত। তালুকদার পরিবারে তার অবস্থান শক্ত হতো, কিন্তু পারেনি শিখার জন্য। তাই শিখাও যেন কোনোদিন মা হওয়ার স্বাদ না নিতে পারে, সেজন্য বিষ মিশিয়ে দিল ভর্তায়। রাজ হুঙ্কার দিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করলো রানীকে এবং মুহূর্তে রানীর হাত টেনে ধরল। এক কোপে চুরি দিয়ে রানীর ডান হাতের কবজি আলাদা করে ফেলল। ক্রোধে গড়গড় করতে করতে বলল, যা সত্য তা বলার জন্য প্রাণে বেঁচে গেলি, কিন্তু যেই হাত কারো জীবনের জন্য হুমকি হয়ে যায় কাজ করে, সেই হাত রাখা পাপ। পাপিষ্ট হাত জড়িয়ে থাকতে পারবে না তালুকদার পরিবারে। রানী গগন কাঁপিয়ে আর্তনাদ করতে লাগলো, মেঝেতে গড়াগড়ি করতে করতে। রাজের এত বিভৎসরূপ পরিবারের কেউই এর আগে দেখেনি। জুবায়ের ভাবছে অন্য কিছু। রাজ তার দিকে তাকালে সে শিখাকে দেখে ইঙ্গিতে অর্থপূর্ণ কিছু বুঝালো। রাজের উত্তেজিত মস্তিষ্ক বুঝতেই পারল না জুবায়ের তাকে কি বোঝাতে চাচ্ছে। রাজ দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলো না জুবায়ের দিকে। রানীর দিকে তাকিয়ে তাচ্ছিল্য মাখা স্বরে বলল, তুই একটু শান্ত হ, আমি যাচ্ছি তাকে নিয়ে। বিমর্ষ গলায় বলল জুবায়ের। বরকত, জ্যোৎস্না, মতির মা রান্নাঘরে চৌকিতে অবস্থান করছিল। ওত পেতে থাকা শিকারীর ন্যায় তাদের কান সজাগ রয়েছে ঘরের বৈঠকখানার দিকে। যদিও থেমে থেমে রাগের গর্জন ছাড়ার কিছুই শোনা যাচ্ছে না। জুবায়ের হেরে গলায় তাদের 3 জনকে ডাক দিল। তারা এলো ভয়ার্ত চোখ মুখ নিয়ে। জুবায়ের তাদের নির্দেশ দিয়ে বলল, বরকত গিয়ে গাড়ি নিয়ে আয় দ্রুত, চাচির হাত পরিষ্কার করে পেঁচিয়ে দেন। করতাছি বাবা। ঘরের মেঝে রানীর হাতে টকটকে তাজা রক্তে ভেসে গেল। এমন নৃশংস দৃশ্য দেখে মতির মা ও জ্যোৎস্নার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তারা রানীকে ধরে হাত পরিষ্কার করে দিল। বরকত ট্যাক্সি নিয়ে চলে এলো, রানীকে মাঝখানে বসালো। 2 পাশ থেকে তাকে ধরে বসলো বরকত ও জ্যোৎস্না। ব্যাগের মধ্যে নিয়েছে হাতের খণ্ডিত অংশটি। তারা চলে গেল। পেছন দিয়ে জুবায়ের তার বাইক নিয়ে পথ ধরল। হাতের তীব্র যন্ত্রণা প্রতি মুহূর্তে মৃত্যুর সমান অনুভূত হচ্ছে রানীর কাছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।